বাংলার আকাশ বাতাস এখন নির্বাচনী জল্পনায় সরগরম। একদিকে যেমন তৃণমূলের 15 বছরের শাসনের ভিত পরীক্ষার মুখে, অন্যদিকে বিজেপি চাইছে 21-এর আক্ষেপ মিটিয়ে ক্ষমতার স্বাদ পেতে। বিশেষজ্ঞরা বলছেন তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী ইত্যাদি তৃণমূলকে গ্রাম বাংলার বড় অংশে এগিয়ে রাখছে। তবে আর্জিকর কাণ্ড বা নিয়োগ দুর্নীতির মতো বিষয়গুলো শহরের মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের মধ্যে শাসক দলের প্রতি ক্ষোভ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে বিজেপিও গত কয়েক বছরে সংগঠন বিস্তার জোর দিয়েছে। 2021-এর প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসার পর তারা নিজেদের গ্রাসরুট কাঠামো মজবুত করার চেষ্টা করছে। কিন্তু নেতৃত্বের প্রশ্ন, দলত্যাগ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বামেরা ধারাবাহিকভাবে সাংগঠনিক পুনর্গঠনের চেষ্টা করছে, ছাত্র যুব রাজনীতিতে সক্রিয়তা বাড়িয়েছে। তবে সেই প্রভাব ভোটে কতটা পড়বে তা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কিন্তু অনেকেই মনে করছেন তাই। কংগ্রেস কিছু নির্দিষ্ট জেলায় শক্ত ঘাঁটি ধরে রাখলেও রাজ্য জুড়ে প্রভাব বিস্তারে বড় চ্যালেঞ্জের মুখে। তবে বাম কংগ্রেস যদি এবার জোট ছেড়ে একক শক্তিতে লড়াই করে, তাহলে ভোট কাটাকাটির অঙ্ক কার ক্ষতি করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর এসআইআর শেষ পর্যন্ত কি প্রভাব ফেলবে তাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাই বাসে, ট্রেনে বা চায়ের আড্ডা থেকে অফিস ক্যান্টিনে চর্চা অনেক। আসন্ন বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী, কোন দলের কোন ইস্যু বেশি প্রভাব ফেলছে ভোটারদের ওপর, দলের ভেতরে এবং বাইরে কি ধরনের চ্যালেঞ্জে রয়েছে শাসক তৃণমূল, সংগঠন কতটা শক্তিশালী করতে পেরেছে বিজেপি, হারানো জমি কি ফিরে পাবে বামেরা, কতটা আশাবাদী কংগ্রেস। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কি ভাবছে বাংলা? 2026-এ বাংলার মসনদে কাকে বসাবে জনতা, কার পালে হাওয়া লাগছে, তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি জুড়ে গেছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। জুড়ে গেছেন ত্রিদীপ ভট্টাচার্য এবং তন্ময় ভট্টাচার্য। আমাদের সঙ্গে আরো একজন অতিথি জুড়ে যাওয়ার কথা রয়েছে, যদি উনি জুড়ে যান আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো এবং ওনার সঙ্গে আমরা আলাপ করব। ত্রিদীপবাবু, এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটের হাওয়া কোন দিকে বলে মনে হচ্ছে? জনগণের নার্ভ কি বলছে? আপনারা কি দেখছেন? খুব স্বাভাবিকভাবেই যেটা গোদা গোদা ফর্মে বলে ফেলাই যেত যে 15 বছরের যে অ্যান্টি ইনকামবেন্সি সেটা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। দুর্নীতি, একের পর এক দুর্নীতি, শিক্ষা, কাজ, সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি, স্বাস্থ্য ভেঙে পড়া, শিল্প না হওয়া, মানুষের হাতে কাজ নেই, এই সমস্ত কিছুর ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া বইছে। কিন্তু বলবার সময় যে কথাটা আপনি বলেছেন যে 21-এর আক্ষেপ 26-এ পূরণ হবে কিনা বিজেপি, এটা নিয়েও একটা বড় প্রশ্ন রয়েছে। যদিও বিজেপি ইতিমধ্যে 294টা আসনে যে ইনচার্জ, ইলেকশন ইনচার্জ 294টা আসনে ইলেকশন ইনচার্জ নির্বাচিত করে দিয়েছেন। তার মানে প্রতিটা বিধানসভা ক্ষেত্রের জন্য ইলেকশন ইনচার্জ একজন করে নিয়োগ করা হয়েছে। সংকল্পপত্র তৈরির জন্য 11 জনের একটা কমিটি করা হয়েছে। সুতরাং বিজেপিও ঘর গোছাচ্ছে। কিন্তু এখানে মূল যে সমস্যাটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির সংগঠন বনাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি, সেই যে সংগঠন, তৃণমূল এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমাদের যে তৃণমূল কংগ্রেসের একেবারে বুথ ভিত্তিক যে সংগঠন, সেই সংগঠন এখনো অটুট রয়েছে, সেখানে দাঁত ফোটানো খুব একটা ভালো যায়নি। এবং ইলেকশন মেশিনারি যে পুলিশ দিয়ে করানো, তার যে ক্যাডার বাহিনী আছে সেই ক্যাডার বাহিনী দিয়ে ভোট করানো, এতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি যে বড় ফ্যাক্টর হবার চেষ্টা করছে বা প্রধান বিরোধী দল হিসেবে এবার আসন বেশি পাওয়ার চেষ্টা করছে, এখানে একটা গোলমেলে ব্যাপার আছে। কারণ এক একজন নেতা এক এক ভাষায় কথা বলছে। এই শ্রমিক ভট্টাচার্য আসবার পর অন্তত এক সুরে কথা বলার একটা প্রবণতা তৈরি হয়েছে নতুন সভাপতি হওয়ার পর। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কত দূর টেনে নিয়ে যেতে পারবেন দলকে, এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে।
আর 3 নম্বর এবং 4 নম্বর জায়গায় বামফ্রন্ট এবং কংগ্রেস, এদের যা ভূমিকা, সেই ভূমিকায় এখন অনায়াসেই বলে ফেলা যায় যে তাদের বামপন্থীর আন্দোলনে আছেন, কিন্তু তারা ভোটের বাক্সে তার রিফ্লেকশন কতটা হবে এটা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এবং তাদেরও নেতৃত্বের মধ্যে ওই হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করা নিয়ে সেক্রেটারি, রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাব এখানকার লোকজন দেখিয়েছেন, সেটাও নিয়ে এখন বিতর্ক চলছে বামপন্থীদের। তো এই যখন ঘোলা জল চলছে, তৃণমূল কংগ্রেস আসলে এই ঘোলা জলটাকেই চেয়েছে, যেখান থেকে আরো একবারের জন্য তিনি নির্বাচিত হয়ে আসতে পারেন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ওকে, আমি আসবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরলেন, বিশেষ করে এই যে বুথ লেভেল স্তরে যে সংগঠন, সেখানে দাঁত ফোটাতে পারেনি এখনো বিরোধীরা, সেই বিষয়টা একটু আলোচনা করতে হবে আমাদের গভীরে। কিন্তু তার আগে তন্ময়বাবু রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়বাবু, আপনার কি মনে হয়, মানে এই নার্ভ কোন দিকে বলছে, জনগণের নার্ভ আপনারা কি দেখছেন, আপনি কি দেখছেন? দেখুন, আমি ত্রিদীপ বাবুর সাথে অনেক জায়গায় সহমত, আবার কিছু জায়গায় একটু নিজস্ব মতামত দিই। যেমন দেখুন, পশ্চিমবঙ্গের পালস বোঝাটা বড় দায়। অন্তত বাংলার জনগণ রাজনৈতিক সচেতন, বাদবাকি সচেতন নয়, আমি সে কথা বলবো না। কিন্তু আমরা 34 বছরের বাম শাসন দেখেছি। সব থেকে মজার বিষয়, এটা আমি অনেক চ্যানেলেই বলেছি, আপনাদের চ্যানেলেও বলছি, পশ্চিমবঙ্গ এমন একটি উদাহরণ যাতে শিল্প তাড়িয়ে সরকার থাকে 15 বছর মস্তদে। তাহলে আমি পশ্চিমবঙ্গ বাংলার মানুষদের বলতে চাই, বাংলার মানুষ সেখানে অ্যান্টি ক্যাপিটালিস্ট। এই যে অ্যান্টি ক্যাপিটালিস্ট মনোভাব, এটা বাংলার মানুষকে অনেক দুর্বিষহ জায়গায় নিয়ে যাচ্ছে। ভাবুন, কল কারখানা নেই, খালি ভাতার উপরে যদি একটা সরকারকে নির্দিষ্টকরণ হিসেবে তুলে ধরা যেতে পারে, তাহলে আজকে যে ভাতা 1,500 টাকা করা হলো লক্ষ্মী ভান্ডার এবং যুবশ্রী প্রকল্পে 1,500 টাকা দেওয়া হলো, কিন্তু তাদেরকে সুনির্দিষ্টকরণ ভাবে বলা হলো না যে তোমাদের পরবর্তী শিক্ষার মেরুকরণের পরে শিক্ষার জায়গা থেকে তোমরা এই চাকরিটা পাবে, পশ্চিমবঙ্গ থেকে তোমাদের বাইরে অ্যাটলিস্ট পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হবে না। এই আশ্বাসটা কিন্তু আমরা পেলাম না। পাশাপাশি রাজ্য বিজেপি এই আশ্বাসটাকে কিন্তু ভালোভাবে এনক্যাশ করতে পারছেন না। আবার প্রশ্ন একটাই, রাজ্য বঙ্গ বিজেপি কি চায় পশ্চিমবঙ্গে পরিবর্তন? না, আমরা দেখেছিলাম এর আগে সিঙ্গুরে, আমরা রাজনাথ সিংকে দেখেছিলাম, সমীর পদতুন্ডকে দেখেছিলাম, যারা অ্যান্টি বামপন্থী প্রপাগান্ডা করেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার প্রশ্নটা আসে, ত্রিদীপবাবু একটু আগে বললেন এক সুরে কথা বলা, কিন্তু ত্রিদীপবাবুকে বলি, আপনি যেমন ঠিক বলেছেন, পাশাপাশি খেয়াল করেছেন নিশ্চয়ই, কেউ বলছেন হিন্দু খাত্রে মেহে, কেউ বলছেন বহুত্ববাদের কথা। আচ্ছা ত্রিদীপবাবু, ঠান্ডা ঘরে থেকে রাজনৈতিক সমীকরণ না মাঠে নেমে রাজনৈতিক সমীকরণ, কোনটাকে সমর্থন করছেন? আপনি তো বাংলায় দীর্ঘদিন ধরে রয়েছেন এবং সাংবাদিকতা করছেন, আপনি এটা ভাবুন তো, বঙ্গ বিজেপি কি চায়? আবারও বলছি, কোট আন কোট, পশ্চিমবঙ্গের জায়গা দখল করতে চায় না। আমার তো মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে 2021 সালে যখন 77খানা সিট আসন, হ্যাঁ, এবং তারপরে যে আজকে এত বড়, আমি মেনে নিচ্ছি 2021-এ অনেক ভুল ত্রুটি ন্যায় হয়েছিল, তার যে ব্যাখ্যা আজকে সাধারণ মানুষের কাছে ইন্টেলিজেন্স হিসেবে যদি আমি সিবিআই ইডি কে ধরি, তাহলে আজকে নেতারা যেভাবে বলছেন বা অমিত শাহ যেভাবে প্রপাগান্ডা করার চেষ্টা করছেন যে স্বয়ংশাসিত, আমরা ইন্টেলিজেন্সের উপরে কথা বলি না, কিন্তু আদপে বিষয়টা কি তাই? আজকে বহু নেতার বাড়িতে আমরা ইডি রেখেছি, সাধারণ মানুষের কাছে মেসেজটা কি যাচ্ছে? অল আর সেটিং। এই যে মানুষের তত্ত্ব, তার মধ্যে 1,500 টাকা দিদি পাইয়ে দিচ্ছে, এই যে দিদির যে মানুষ, এই যে মানুষের পালস বোঝাটা, আমি তো বলছি বিজেপি কেন, সিপিএম একটা আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধী রাজনীতিটা খুব ভালো করে বোঝেন, এবং সমকালীন রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পারদর্শী, প্রতিবেশী, তাতে আমরা সুপ্রিম কোর্টে একটা তুচ্ছ বিষয় নিয়ে এই যে প্রপাগান্ডাটা, সে খুব ভালোভাবে দেখলাম। এই প্রপাগান্ডার রেশগুলো কিন্তু মানুষ আঁকড়ে ধরছে। আমি খেয়াল করে দেখেছি, মাফ করবেন, তৃণমূল কংগ্রেসের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে অল আর লুম্পেন্স। কিছু মনে করবেন না, এই কথাটা বাধ্য হলাম বলতে। যারা পিছিয়ে পড়া অগ্রসর শ্রেণীর মানুষ, তারা তৃণমূল কংগ্রেসের বিশেষ করে টার্গেটেড অডিয়েন্স, তারা একটা কথাই বলবেন, দিদি দিয়েছেন। তো আমার একটা প্রশ্ন, যে 1,500 টাকা গায়ে হাতিয়ার করে 2026-এর নির্বাচন তৃণমূল বৈতরণী পার করার চেষ্টা করছেন, শুধু মমতা বিতর্কে কি বিজেপি আসতে পারবেন? না বিজেপিকে জাল বেচাতে গেলে অনেক বড় বিরোধিতার জায়গায় দাঁড়াতে হবে, যেখানে অ্যান্টি মমতা বিরোধিতা করা যাবে না?
যেটা বিজেপির অন্দরমহলে কথা বলা হয়েছিল, অ্যান্টি মমতা বিরোধিতা না করা সাইলেন্ট বিজেপি। তো সাইলেন্ট বিজেপির কোনো বঙ্গে অন্তত তার নির্দিষ্টকরণ দেখতে পাচ্ছি না। সবার কথা বলছেন, আমি নরেন্দ্র মোদী কথাই বলি, উনি বলেছিলেন ড্রামা নয় আপনার অ্যাকশন, কিন্তু কোনো অ্যাকশন আমি অন্তত বঙ্গ বিজেপি দেখতে পাচ্ছি না। যা দেখছি তনুবাবু, আপনি অনেক কিছু একসঙ্গে বলছেন, আসলে আমরা একটু সহজ করে বুঝতে চেষ্টা করছি আজকে। তাহলে আপনি যে বিষয়টা বলছেন সাইলেন্ট বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধ করতে গেলে আরেকটা নতুন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে হবে, সেটা কিন্তু বিজেপি পারে। ওকে, মানে তাহলে আপনি একদম সরাসরি বলছেন যে এই মুহূর্তে আমরা যদি আমার যে প্রশ্নটা ছিল যে কার পালে হাওয়া, তৃণমূলের পালেই শুধু হাওয়া আছে, আর বাকি বলছেন তাহলে অন্যরাও, মানে বিজেপিও আপনি বলছেন তৃণমূলের পালে হাওয়া দিচ্ছে, তৃণমূলের পালেই হাওয়াটা রয়েছে, আর বিজেপিও এই হাওয়াটা সমর্থন করবে না। বিজেপিও তৃণমূলের পালেই হাওয়া দিচ্ছে আপনি বলছেন? না, বিজেপি তৃণমূলের পালে তো হাওয়াটা দেবেই, তার কারণ এখানে বিজেপি রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবং তার পেছনের যে আসল মুখ আরএসএস কখনোই চায় না যে বাংলায় একটা শক্তিশালী সরকার থাকুক। সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসের একটা তথাকথিত দুর্বল সরকার, যে সরকারের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি, যে সরকারের বিরুদ্ধে কাজের দুর্নীতি, যে সরকার 2007 থেকে আজ 2026 পর্যন্ত রাজ্যে একটা শিল্প কারখানা আটকে ক্ষমতায় আসা একটা রাজনৈতিক দল তার 15 বছরে কোনো শিল্প কারখানা তৈরি করতে পারেনি। হাসপাতালগুলো ধুঁকছে, হিন্দু স্কুলের মতো ঐতিহাসিক স্কুল, সেই স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে। গ্রামীণ স্কুলগুলোর কথা ভুলে যান, শুধু মিড ডে মিলের 21 দিনের ডিম বাঁচিয়ে তৃণমূল কংগ্রেসের জনসমাবেশ হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে বিজেপি কখনোই এই এজেন্ডাগুলোকে সামনে আনতে চাইছে না। ইডি সিবিআই এর হাতে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন সীমা আহুজা কলকাতা পুলিশের যে তদন্ত, আর্যিকর তদন্তে যে রিপোর্ট, সেই রিপোর্টকে কপি পেস্ট করে সিবিআই তদন্তের রিপোর্ট বলে চালিয়ে দিলেন? কোন অঙ্কে এটা সম্ভব? মেয়েটা চাকরি একটি ছাত্রী, ডাক্তারি ছাত্রী, সে মেয়েটা চাকরি করতে গেছিল সরকারি হাসপাতালে, রাতে সেখানে এসে ধর্ষিতা এবং খুন হয়। তার সেই খুনের অপরাধী আজ পর্যন্ত ধরা পড়ে না, তাদেরকে আড়াল করবার জন্য সরকার চেষ্টা করে। কোন রাজ্যে এমন ঘটনা ঘটেছে ইডি যখন রেড করছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে সেই ফাইল থেকে শুরু করে কম্পিউটার হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করতে পারে? সিবিআই বারবার ডাকবার পরও সিবিআই এর সঙ্গে কফি খেয়ে কিভাবে মুখ্যমন্ত্রীর ভাইপো বাইরে এসে সিবিআই চণ্ডী পুজো করতে পারে? আসলে সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোন প্রতিষ্ঠান এবং চাইছে না, বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও চাইছেন না এখানে একটা শক্ত সরকার থাকুক। বাংলার মানুষের যে প্রতিবাদী চরিত্র, ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে নষ্ট করে দেওয়ার লোক শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী এতদিন যে জেলে ছিলেন, এখন এই যে নিয়োগ দুর্নীতির ব্যাপারটা, এটা কি তাহলে আপনারা যেটা বলছেন যে কেন্দ্রীয় যারা গোয়েন্দা এজেন্সি যারা, তারা চাইছে না সবকিছু নিয়োগ, এই ব্যাপারগুলো, দুর্নীতিগুলো উঠে আসছে? এই যে নিয়োগ দুর্নীতিটা কিভাবে উঠে এলো? চাইলে তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার করে কোর্টে উঠছে নিয়োগ দুর্নীতির কিংপিন হিসেবে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকের হিসেব পাওয়া যায় না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা খরচের হিসেব পাওয়া যায় না, তার বাড়ির ঠিকানা জানা যায় না, তার গাড়ির নম্বর জানা যায় না, এটা কোন দেশি তদন্ত? আসলে সিবিআই এবং ইডি কখনোই এই ওপর তলায় হাত দিতে চাইছে না, তারা কানের নিচে ধরে টানাটানি করছে, কান পর্যন্তও পৌঁছতে পারেনি। ওই একটা পার্থকে আটকে রেখে, একটা বালুকে আটকে রেখে
কিচ্ছু প্রমাণ করতে পারেনি। ওকে, কেন পারেনি? কারণ তারা চায়নি বলে। ওকে, তারা চায়নি কেন? তাহলে এই যে আপনাদের দুজনেরই যে একটা জায়গায় আপনারা সহমত পোষণ করছেন যে বঙ্গ বিজেপি চায় না তৃণমূলকে সরিয়ে সেখানে অন্য কোনো বিজেপি আসতে চায় না। ওকে, ভেরি গুড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই না চাওয়ার পেছনে কারণ কি? একমাত্র কি কংগ্রেস বা বামফ্রন্টকে দূরে রাখা, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? এইটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি। যখন 2011 সালের নির্বাচন হয় তখন একটা রামধনু জোট হয়েছিল। বামপন্থীরা কটাক্ষ করে বলতেন রামধনু জোট। সেখানে রাজনাথ সিং থেকে শুরু করে ওই পিডিএস এর সমীর পুতুতুন্ডুরা ছিলেন, সেখানে মুম্বাই থেকে আসা ওই তলোয়ার ছিলেন, হ্যাঁ, যিনি উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন করেন। তো একটা বড় অংশের মানুষ, ইভেন কংগ্রেসের কোন নেতাও সেখানে ছিলেন। তো কংগ্রেস বিজেপি, নকশাল, তৃণমূল সবাই মিলে, এসইউসিআই সবাই মিলে একটা রামধনু জোট হয়েছিল, যাদের মধ্যে রাজনৈতিক নীতি আদর্শের কোনো মিল নাই। তো একটা গভর্নমেন্টকে সরানোর জন্য এই রামধনু জোট মেনে নেওয়া যায়। আচ্ছা, মেনে নেওয়া গেল, মাওবাদী মেনে নেওয়া গেল। তারপরে এই জোটটা রইল না, এবং যারা যারা সুবিধাভোগী তারা ওই সরকারি প্রসাদ পেতে শুরু করলেন। কিন্তু রাজ্যের মানুষ যে অথৈ জলে ছিল 2007 পর থেকে 2026 আজ পর্যন্ত, আমার রাজ্যে একটা শিল্প হয় না, আমার রাজ্যে একটা নতুন স্কুল হয় না, আমার রাজ্যে একটা নতুন হাসপাতাল হয় না। যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে তুলো, গজ, ডেটল, মাইক্রোক্রোম পাওয়া যায় না, বেসিক জিনিস পাওয়া যায় না। এটাকে কোন ধরনের উন্নয়ন বলবেন? নাকি সচেতন ভাবে যে কাজটা করা হচ্ছে, বাঙালির ওই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী ইত্যাদির নাম করে। আসলে সরকারি প্রসাদের ওপর তোমরা বেঁচে থাকো, চাইবার দাবি করো না। যেই মুহূর্তে ডিএ মামলায় হারে, ডিএ না দিয়ে সরকারি কর্মচারীদের বলা হয় ঘেউ ঘেউ করো না। সরকারি কর্মচারীদের সম্পর্কে যারা যে ঘেউ ঘেউ শব্দ ব্যবহার করতে পারেন যে মুখ্যমন্ত্রী, তার রুচিবোধ নিয়ে আর কোন শব্দ আমরা এখানে খুঁজে পাচ্ছি। এই রুচিবোধ এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী, যুবশ্রীর কথা আপনারা বলছেন, ভাতার কথা বলছেন, তন্ময়বাবু এই যে সচেতন মহল বলছে যে বর্তমানে লড়াইটা উন্নয়ন বনাম সুশাসনের। যদি ভোটাররা ব্যক্তিগত সুবিধা, মানে এই যে লক্ষ্মী ভান্ডার বা যুবশ্রী, কন্যাশ্রীর কথা বলছেন, এগুলোকে প্রাধান্য দেয়, তবে প্রত্যাবর্তন অনিবার্য। আর যদি নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়, তবে পরিবর্তনের একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জায়গাটায় কি মনে করেন? তাহলে মানে মানুষকে এখনো তাহলে সেই আপনারা যে বিষয়গুলো বলছেন যে এই যে দুর্নীতিগুলো উঠে আসছে না, বা এগুলোকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উঠে আনছে না, বা সাইলেন্ট বিজেপি আপনি বললেন, বঙ্গ বিজেপিও কি চায় তৃণমূলকে সরাতে? হ্যাঁ, আমি এখানে আরো একটা পয়েন্ট যুক্ত করছি। বিজেপির মূল এজেন্ডার মধ্যে হিন্দু, মুসলিম, রোহিঙ্গা এবং অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশকারী ছাড়া বিজেপি নেতাদের মুখে আর কোনো শব্দ নেই। ওকে, তাহলে পশ্চিমবঙ্গের লড়াইটা কি? শুধু রোহিঙ্গা, শুধু অনুপ্রবেশ, শুধু হিন্দু মুসলিমের বিরোধ? হ্যাঁ, আমি এই জায়গাটায় ত্রিদীপ বাবুর সাথে আমি একটু কথা বলি। দেখুন, বিজেপির এজেন্ডা শুধু হিন্দু মুসলিম হতে পারে। আজকে যদি মনে হয় আমি একটা স্ট্রং অপোনেন্ট, তাহলে অ্যান্টি ইনকামবেন্স যেগুলো ঘটনা রয়েছে, আজকে দেখুন না, ত্রিদীপ বাবু জানেন যখন অভয়াকাণ্ডে রাজনাথ, মাফ করবেন, যখন অমিত শাহের সাথে পরিবারের লোক দেখা করতে চাইলো, তিনি সময় দিলেন। এগুলো ভাবতে হবে। আজকে ত্রিদীপ বাবু যে কথাটা বললেন খুব প্রাসঙ্গিক কথা। যারা সরকারি প্রসাদের উপর বেঁচে আছে, তারা কি চাইবে নতুন করে সরকারকে এস্টাবলিশ করে তারা আবার সেই প্রসাদ পেতে? তারা তো একটা জায়গায় সেটেল, তারা তো কায়েমি স্বার্থটাকে ভাবছেন ভালোভাবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না সুশাসন কথাটা খুব বাস্তবিক। সুশাসন কথাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সোনার পাথর বাটি। আজকে বিগত 15 বছরে যে উন্নয়নে কাণ্ডারি সামনে রেখে যে স্বপ্ন দেখানো হয়েছিল, আজকে বদলা নয় বদল চায়ের কথা বলা হয়েছে, দেখছি বদলটা হয়নি,
বদলাটাই বেশি হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেটিং এর তত্ত্ব, আজকে আমরা বারবার করে শুনতে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার। আমি কোথাও শুনতে পাচ্ছি না যে একটা হসপিটাল, একটা মহাকাল মন্দির বাদ দিয়ে একটা মহাকালের নামে একটা স্কুল করা হয়েছে, না, শোনা যাচ্ছে না। আজকে বিজেপি সমঢাকে তালি দিয়ে কোথাও রাম মন্দির হলে সেখানে মহাকাল মন্দির দিয়ে কাউন্টার করতে হবে, কোথাও জগন্নাথকে দিয়ে কাউন্টার করতে হবে, কিন্তু মানুষকে দিয়ে মানুষকে কাউন্টার করা যাচ্ছে না। এটা হচ্ছে পশ্চিমবাংলার দুর্ভাগ্যজনক অবস্থা। আর বিজেপি কেন চাইবে? আজকে বামফ্রন্ট সরকার 34 বছর আর 15 বছর তৃণমূল সরকার যে খোকলা আপনার অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে বিজেপিকে আসতে গেলে নতুন ভাবে প্রচুর টাকা এবং বিনিয়োগকারীদের টানতে হবে, যেটা বিজেপির পক্ষে এখন সম্ভব বলে মনে হয় না। সম্ভব হলেও পশ্চিমবঙ্গের মতো একটা জায়গাকে তারা এখনই খুব প্রেফারেন্সে রাখতে চাইছে বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে না। এটাই আমার প্রাথমিক স্টেটমেন্ট। না, এই যে নিয়োগ দুর্নীতি, কেন্দ্রীয় তদন্ত ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, একটা কথা বলি যে দেখুন পশ্চিমবঙ্গের ট্রেনটা কি জানেন? আমার বাঙালিদের জনতার আস্থা কোথায় দাঁড়িয়ে আছে? জনতার আস্থা কোথায় দাঁড়িয়ে আছে তাহলে? হ্যাঁ, আমি ওখানেই আসছি। বাঙালিদের, আমি নিজে বাঙালি, আমার বলতে অসুবিধে নেই। বাঙালিরা, আবারও বলছি, অ্যান্টি ক্যাপিটালিস্ট। আজকে কোনো কিছু নতুন তত্ত্বকে গ্রহণ করতে গেলে, আজকে দেখুন না, বামপন্থীরা বলে এলো বুর্জুয়া শক্তি। এই যে আপনার সাথে আমার বসে কথা হচ্ছে, এটাকে তারা বুর্জুয়া শক্তি বলেছিল। আজকে বঙ্গে বামপন্থীরা অ্যাকচুয়ালি নয়, ভার্চুয়ালে আছে। আজকে যে অবস্থাটা তৈরি করে গেছে, মানুষের মেন্টাল সেট আপ, পশ্চিমবঙ্গের বাঙালিদের মেন্টাল সেট আপটা বিপ্লবী, কিন্তু বিপ্লবটাকে ফেসবুকে করব, মাঠে নেমে করবো না দাদা। আপনার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে লাগেনি, তাপটা নেব, আগুনে বাহবা দেব। এই জায়গাগুলোকে মানুষ যতক্ষণ সমর্থন করে বিদ্রোহ না করছে, শুধু 1,500 টাকা ভাতাতেই থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো জায়গাতে, আজকে দেখুন না, আজকে পুরো বিষয়টাকে, আজকে টেকনোলজি বলুন, আজকে যে কোনো দিন বলুন, পৃথিবী অনেক জায়গায় এগিয়ে গেছে, কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সে 1,500 টাকাতেই থেকে গেল, 500 টাকায় বিক্রি হচ্ছে। দুঃখজনক অবস্থা। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি কি চায় না যে, আজকে ধরুন না, আজকে যে ত্রিদীপ বাবু বললেন একটা রামধনু জোট হয়েছিল, সত্যিই তো। আজকে আমরা দেখেছিলাম 2011-তে সরকার তাড়িয়ে কংগ্রেসের সাথে জোট করে প্রথম সরকার করেছিল 2011-তে। যদি ত্রিদীপ বাবু মনে থাকে, নিশ্চয়ই ত্রিদীপ বাবু সমর্থন করবেন। সেই মস্ততে আমরা মনোজ চক্রবর্তীকেও দেখেছিলাম মন্ত্রী হতে, বহরমপুরের মানুষ। কিন্তু সেই মধুচন্দ্রিমা ভেঙে গেল। আবার কংগ্রেস সেই দ্বিচারিতা শুরু করে দিল, 294টা সিটে প্রার্থী একা লড়বে, একলা চলনীতি। এই যে বিভিন্ন দ্বিচারিতা, সেটা কিন্তু ভিতটা সমর্থন এবং শক্ত করছে তৃণমূলকে, এটা মানতে হবে। ওকে, ত্রিদীপবাবু, এই যে বিভিন্ন যে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দল কতটা বিশ্বাসযোগ্য বিকল্প দিতে পারছে, এই যে বলছে একে অপরকে অভিযোগই করে যাচ্ছে, কিন্তু এখানে মানুষের অবস্থান কোন জায়গায় আছে? জনগণ কি ভাবছে এই বিষয়গুলোতে? জনগণ কি শুধু তারা আপনাদের কথা অনুযায়ী তাহলে এই যে বিভিন্ন যে প্রকল্প, সরকারি প্রকল্পগুলোর জন্যই কি ভোট দেবে মানুষ? তাহলে শহর বা মধ্যবিত্তরা কি ভাবছে? আপনাকে আমি শহরের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে বাসে করে নিয়ে যাব, ট্রামে করে ঘোরাবো, আচ্ছা, পায়ে হেঁটে চায়ের দোকানগুলোতে বসাবো। আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আপনার মনে হতেই পারে রাজ্যের মানুষ অত্যন্ত চটে আছেন। তারা একটা যদি সুযোগ পান, তারা এই গভর্নমেন্টকে বদলে দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বদলের পর বিকল্পটা কি হবে? সেই বিকল্পের জায়গায় কে থাকবে? বিজেপি? বাংলার মানুষ একটা খুব স্পষ্ট কথা বলে, সেটা কেন বলে আমি জানি না। 34 বছরের বামফ্রন্টের শাসনের ফলে অন্তত একটা জিনিস হয়েছে, এই হিন্দু মুসলিমের লড়াই করতে বাঙালি পছন্দ করে না, কারণ বাংলা দাঙ্গা দেখেছে, তারা দাঙ্গা চায় না। এই যে ছোটখাটো যে দাঙ্গাগুলো করা হয়, সেটা রাজ্যের প্রশাসন চান বলেই এই দাঙ্গাগুলি হয়। এবং না, দাঙ্গা আপনি বলছেন চান না, মানুষ চান না, কিন্তু তারপরে তো ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠতে দেখেছি আমরা। দিলীপ বাবু, আপনার মনে আছে বুদ্ধদেব বাবুর একটা কথা, সরকার না চাইলে দাঙ্গা হয় না? অ্যাবসলিউটলি, আমি সে কথাতেই আসছিলাম। সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। সরকার, এই রাজ্যে সরকার চান বলেই এই দাঙ্গাটা হয়। কি চাইছে? তৃণমূলের কাছে অঙ্ক খুব পরিষ্কার, যে 30 ভোট আছে, এটা যদি তার সঙ্গে থেকে যায়, তাহলে ত্রিমুখী যে লড়াই হয়, সেই ত্রিমুখী লড়াইয়ে বাকি ভোটটা, 3 টুকরো হয়ে যাওয়া ভোটটা, হিন্দু ভোটটা,
এই 30% কম হবে। বিজেপির লক্ষ্য হচ্ছে এই যে 70% মানুষকে শুভেন্দু অধিকারী বলেছেন আমার মুসলিমদের ভোট চাই না, শুধু হিন্দুরা ভোট দিলেই হবে। এই যে উদ্ধত্ত, এইটা বাঙালির মধ্যবিত্ত শ্রেণী পছন্দ করছে না। এক। দুই, বাংলার গরিব মানুষ যারা প্রতিদিন রোজগার করে, দিনমজুর, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, এই মানুষগুলোও এইটা পছন্দ করছে না, কারণ তাকে রহিমের পাশে বসেই সেই শুকনো রুটিটা খেতে হচ্ছে। তো এইখানটাতেই হচ্ছে বাঙালির অস্মিতা। বাবু আপনার কথাগুলো কেটে কেটে আসছে, ব্যবহার করছে। বাবু আপনাকে একটু পজ দেবো, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক বন্ধুরা, আসলে এটাই আমাদের বিশেষজ্ঞরা যারা বলছেন যে সামগ্রিকভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে দেখি এবং কার পালে হাওয়া দেখি, গ্রাম বাংলার সরকারি যে প্রকল্প এবং গ্রামীণ উন্নয়নের যদি এগুলোর কারণে যদি ভোট হয় তাহলে প্রত্যাবর্তনের পাল্লা ভারী। আর শহরাঞ্চলে আরজি কর বলুন বা বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পরিবর্তনের হাওয়া বেশি স্পষ্ট মনে হচ্ছে। আর এদিকে তরুণ প্রজন্ম কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের দাবিতেও কিন্তু বর্তমান ব্যবস্থার উপর বেশ একটা ক্ষুব্ধ বলা চলে। তনুবাবু, এই যে গ্রাসরুট স্তরে সংগঠন সবচেয়ে বেশি কার্যকর এই মুহূর্তে তৃণমূলের বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ত্রিদীপবাবু শুরুতে বলছেন যে 294টা আসনে বিজেপিও তাদের সবকিছু তৈরি করে নিয়েছেন। তাহলে কি বাকি যারা আছে, তৃতীয় শক্তি যারা রয়েছে, তাদের কি অবস্থা এই মুহূর্তে? দেখুন, আপনি যখন সংগঠনের কথা বললেন, বাংলার মানুষ হিসেবে আমি এখনো বলছি তৃণমূলের নিজস্ব কোনো সংগঠন নেই। যেটা আছে সব বাম সাপোর্টেড। তারা আজকে যখন 2011-তে নির্বাচন হলো, তারা বামকে তাড়ানোর জন্য তৃণমূলকে নিয়ে, আজকে তৃণমূল হচ্ছে কংগ্রেসের বাই প্রোডাক্ট। আজকে যা সংগঠন কংগ্রেস, সিপিএম, তারা যদি সহযোগিতা না করতেন, তারা, আমি ত্রিদীপদার কথাই বলি, সরকারি প্রসাদ পেয়ে তারা যদি সহযোগিতা না করতেন, বাংলার মানুষের এত দুর্দশা হতো না। আজকে 2011-তে কখনো আমরা ভাবিনি তৃণমূল সরকার মাত্র 1998 সালে বানানো একটি দল, তিনি রাজনৈতিক পরিসরে রাজনৈতিক শিল্পকে তাড়িয়ে, আপনি ভাবুন না কত উচ্ছৃঙ্খল একটা ভাবনা, একটা শিল্প তাড়িয়ে, একটা মানুষের সম্ভ্রম তাড়িয়ে, একটা মানুষের চাকরি তাড়িয়ে একটা সরকার 15 বছর এক্সিস্ট করলো। সেখানে দাঁড়িয়ে সংগঠনের কথা বলছেন। মানুষ তো এখানে আপনার আরাম এবং ফ্রিতে পেতে অভ্যস্ত। যেখানে দেখছি 1,500 টাকায় মানুষ বিক্রি হচ্ছে, তাদের চেতনার কথা কি বলবো, তাদের সংগঠনের কথা কি বলবো, তাদের সম্ভ্রমের কথা কি বলবো। আমার বাঙালি হিসেবে খুব কষ্ট হয় যখন বাংলার মানুষ 1,500 টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। আবার কষ্ট হয় যখন বুদ্ধদেব বাবু অ্যানসিলারির কথা বলেছিলেন, যখন তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা ভাঙলো। বিকল্প কি তাহলে এখানে? এখানে প্রশ্নটা হচ্ছে যে বিকল্প কি? মানুষ যারা ধরুন যাদের দুবেলা খেতে পারে না, যারা তাদের, আজকে ত্রিদীপ বাবু সহমত করবেন, সিপিএম একসময় বলেছিল সিপিএম এর বিকল্প সিপিএমই, আজকে তৃণমূলের বিকল্প তৃণমূলই। আজকে সেই জায়গাটা তৈরি হতে চলেছে এবং হয়ে আছে। আজকে যদি বিজেপি মনে করে থাকে, মাফ করবেন, বলুন। বলুন, আপনি বলছিলেন, আপনি বলুন, তন্ময়বাবু বলুন। তো আমার এখানে জায়গাটা হচ্ছে একটাই, যে মানুষকে বুঝতে হবে, এবং সব থেকে বড় কথা যে লুম্পেন রাজ পশ্চিমবঙ্গে চলছে, এই যে তোলাবাজি, স্কোয়ার ফিটে ইঞ্চি মাপা, স্টোন চিপস ফেলা, এই যে বিজেপির মতো একটা ন্যাশনালাইজ কমব্যাট দলকে তারা আবার অর্গানাইজ করে তারা সেটাকে সেটিং এর তত্ত্ব না চাইবে না। আঞ্চলিক দল যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কর্পোরেট স্টাইলে চলছে, তাদেরকে তো যদি টাকা দিয়ে সেটিং করা যায়, এই লুম্পেন রাজ কখনোই চাইবে না বাংলায় তৃণমূল চলে যায়। কিন্তু তৃণমূলের একটি উদাহরণ বলুন তো, যারা উন্নয়নের পথে কথা বলেছে, শুধু নীল সাদা রং আর লাল বা নীল বাতি জ্বালালে যদি উন্নয়নের কান্ডারি হতো, তাহলে একটা দৃষ্টান্ত হতো খেটে খাওয়া মানুষকে মুখে রুস পাউডার মাখানো। সেটাই হচ্ছে স্কেলিটন অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে একটা কথাই বলবো, আমি ত্রিদীপ বাবুকে সমর্থন করেই বলবো, যে বুদ্ধিজীবীরা, যে ভাবজীবীরা যারা রাজনৈতিক প্রসাদ পেতে ব্যস্ত, তারা যদি মানুষকে সচেতন না করে, আমি আপনি গলা ফাটিয়ে কিছু করতে পারবো না। পশ্চিমবঙ্গের অবস্থা আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। তার কারণ সেটিং এর তত্ত্ব বারবার করে প্রমাণ হচ্ছে। আবার প্রমাণ হচ্ছে হিন্দু বাঁচাও, হিন্দু খাত্রে মে হয়, আবার বলছে বহুত্ববাদের কথা। বিজেপি নিজেই জানে না বিজেপির স্ট্যান্ড পয়েন্টটা কোথায়। এদিকে স্ট্যান্ড পয়েন্টটা না বুঝে
তৃণমূলের হাতে সেই অস্ত্রটা সানিয়ে দিচ্ছে। এর ওকে, থেকে আরো বেশি কিছু বলার আমরা নেই। মানুষ কি ভাবছে সেটা নিয়ে একটু আমরা দেখছিলাম। ত্রিদীপবাবু, আপনি এই মুহূর্তে আছেন সঙ্গে, আমাদের সঙ্গে? ত্রিদীপবাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, বলো। একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি শুরুতেই বলছিলেন যে বিজেপি এবং তৃণমূলের তাদের নিজস্ব সংগঠন, তারা শক্তিশালী আছে। তৃতীয় শক্তির বা বিশেষ করে বামেদের সাংগঠনিক পুনরুত্থান কতটা বাস্তব এই মুহূর্তে, এবং এই যে নতুন চেহারা, নতুন মুখ বামেদের, যে এই যে একটা পার্সপেক্টিভ ছিল বিগত কয়েকটা ইলেকশনে, এবার সেটা কতটা প্রভাবিত করবে হ্যাঁ, নতুন ভোটার? চেহারা, নতুন মুখে বামপন্থী ছেলেপিলেরা উঠে আসছেন, তারা আন্দোলন করছেন, তারা ত্রিদীপবাবু, আপনাকে একটা ইনসাফ প্রশ্ন ছিল আমার একটা ইনসাফ প্রশ্ন, যাত্রা ত্রিদীপদা, করছেন, আপনাকে একটা প্রশ্ন তারা ছিল ত্রিদীপদা। আচ্ছা, আপনি জানেন প্রতিকুর রহমান তিনি দিয়েছেন, মানে ইস্তফা দিয়েছেন, সেক্ষেত্রে বামেদের অবস্থান খুব ভালো বলে আপনার মনে হচ্ছে দাদা? ওকে, হ্যাঁ, আমরা শুনে আমি নিই, আমরা শুনে ত্রিদীপ আমি শুনে নিই। হ্যাঁ, আমি সেই জায়গাটায় যাচ্ছি। হ্যাঁ, হচ্ছে প্রতিকূলের ওই রেজিগনেশন কিভাবে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের কাছে গেল এবং সেটা কোন সিপিএম নেতা দিলেন, এটা নিয়ে তো আলোচনা হতেই পারে, সেটা পরের বিষয়। আমি যে কথাটা বলছি, তারা ইনসাফ যাত্রা করছেন, তারা বাংলা বাঁচাও যাত্রা করছেন, সবকিছু করছেন, এবং সেখানে কিছু জনসমর্থন যে তারা পাচ্ছেন না এমন নয়। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হলো, আপনাকে ভোটের রাজনীতিতে লড়তে গেলে যে আশাবাদের কথা বাংলার মানুষের সামনে তুলে ধরতে হয়, সেই আশাবাদের কথা, সেই রাজনীতির কথা কিন্তু একমাত্র বামপন্থীরাই বলছে, আর বলছেন কংগ্রেসের অধীর চৌধুরী। একদম। তাহলে প্রশ্ন হলো মূল বাংলার রাজনীতির কথা যারা বলছে তারা সাইডলাইন হয়ে আছে, এবং বাংলার রাজনীতির বাইরে চুরি, জোচ্চুরি, লাম্পট্য, যা যা হওয়ার সমস্ত কিছু শাসক দল এবং প্রধান বিরোধী দল করছে। এইটা বাংলার মানুষ কতদিন দেখবেন, কতদিন সহ্য করবেন? আসলে এই বদল আনতে পারে বাংলার মানুষই। 1977 সালে বাংলার মানুষই বামপন্থীদের ভালোবেসে কেউ ভোট দেননি, তারা কংগ্রেসের অন্ধকার সময়ে অবসান চেয়েছিলেন বলে বামপন্থীদের বেছে নিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমি আশাবাদী রাজ্যের মানুষ, রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ, যে তার সন্তানের চাকরির জন্য আজও বসে আছে, যে পিএইচডি হোল্ডার এখনো ওই 1,500 টাকা মাসে পাবে বলে ওই ফর্ম তুলতে দুয়ারে সরকারের লাইনে দাঁড়াচ্ছে, সেই মানুষগুলো একদিন ঘুরে দাঁড়াবেই। ওকে, এটাই ইতিহাসের এই যে পরিচয় ভিত্তিক এই রাজনীতি, মানে মানুষগুলো ঘুরে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন, দিল্লির মোদির সরকারও টিকতে পারবে না। জাগতে হবে বাংলার মানুষকে, বাংলার মানুষই নির্ধারণ করবে বাংলার ভবিষ্যৎ কি হবে। ত্রিদীপ বাবু, পরিচয় ভিত্তিক রাজনীতি কি বাংলার নির্বাচনে মানে একটা নির্ধারক হয়ে উঠছে? মানে এবারে নির্বাচনে পরিচয় ভিত্তিক রাজনীতি কতটা প্রাধান্য পাবে? প্রতিটা শুধু এবারে তো নয়, মতুয়া এজেন্ডা তো এসেছিল 2000 না, এসআইআর এর পর, এবার 2011 সালের পরপরই মতুয়া এজেন্ডা, সেটাও তো পরিচিতি ভিত্তিক রাজনীতি। পরিচিতি ভিত্তিক রাজনীতিতে মানুষকে ভাগ করা যায়, কিন্তু পেটের খিদে মানুষকে একজোট করে, চাকরি না পাওয়া মানুষকে একজোট করে। আপনি আমাকে পরিচয়ের ভিত্তিতে ভট্টাচার্য না বসু, বর্মা না দেববর্মা ভাগাভাগি করতেই পারেন, কিন্তু আমার পেটের খিদে এবং দেববর্মার পেটের খিদে একই রকম। আমারও খিদে পেলে আমার চোখ দিয়ে জল পড়ে, আমার সন্তানকে খাবার দিতে না পারলে আমার চোখ দিয়ে জল পড়ে। ঠিক একই রকম ভাবে ত্রিদীপ দেববর্মা বলে আপনার ওখানে যদি কেউ থাকে, তারও চোখ দিয়ে একই জল পড়ে, সেই জলের স্বাদ একই রকম নোনতা। একমাত্র খিদে মানুষকে একজোট করতে পারে, সেই একজোট হওয়ার প্রচেষ্টাই বাংলার মানুষ করবেন, এই বিশ্বাস আমার বাংলার মানুষের প্রতি আছে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। বাবু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ। তন্ময়বাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা আজ সামগ্রিকভাবে আলোচনা করলাম, তবে পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চাইবো আপনাদের কাছে, এবং পাল হাওয়া কোন দিকে লাগছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা পরিচয়ের রাজনীতি বলুন, দুর্নীতি বলুন বা প্রকল্প বলুন, কোনটা মানুষ প্রাধান্য দিচ্ছে, কোনটা দিচ্ছে না, মানুষ কি জানতে চাইছে, তা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বঙ্গের রাজনৈতিক সমীকরণ এখনো তরল, রাজ্যের মানুষ বরাবরই নীরব,
বিপ্লবে বিশ্বাসী, যেটা বলছিলেন তন্ময় বাবু। এখন শেষ হাসি কে হাসবেন তা নির্ভর করছে সেই শেষ মুহূর্তের জনমতের ওপর। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। একদিকে দিদির আবেগী লড়াই, অন্যদিকে বিজেপির পরিবর্তনের হুঙ্কার, আর মাঝপথে দাঁড়িয়ে আছে বামেদের পুনরুদ্ধারের স্বপ্ন। তাই নবান্নের চাবি কার হাতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের রায় পর্যন্ত। আমরা বাংলার নির্বাচনের সব গুরুত্বপূর্ণ খবর এবং বিভিন্ন আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।